আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। আর আজকের টপিকটা মূলত থাকবে যে যারা নাকি একটা পেপার সাবমিট করেছেন কোন একটা জার্নালে, কিন্তু পেপার রিজেক্ট হচ্ছে, বাট আপনারা জানেন না কেন রিজেক্ট হচ্ছে। তো এই রিজেক্ট হওয়ার যে কারণগুলো আছে, কোন কোন কারণে একটা পেপার রিজেক্ট হতে পারে, সেই বিষয়গুলো ডিটেলসে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা এই বিষয়গুলো অ্যাভয়েড করতে পারেন, অথবা বারবার পেপার সাবমিট করার পর কেন পেপারটা রিজেক্ট হচ্ছে এই বিষয়টা বুঝতে পারেন। দ্যাট মিনস আজকে টপিকের নাম হচ্ছে দ্য লেকচার উইল বি কভার হোয়াই এ রিসার্চ পেপার ইজ রিজেক্টেড। ওকে, তো যাই হোক, এটা আজকে আমরা কভার করে ট্রাই করবো। তো প্রথমে আসি যে কোন কোন কারণে মেইনলি হতে পারে একটা পেপার রিজেকশন। আপনি একটা রিসার্চ পেপার সাবমিট করেছেন কোন একটা জার্নালে। এই পেপারটা সাবমিট করার পর অনেকগুলো ধাপ কিন্তু পার হবে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা ধাপে কি পেপার রিজেকশন হতে পারে? হতে পারে। তো মূলত আমরা এখানে 4টা স্টেপ নিয়ে কথা বলবো। ইভেন প্রত্যেকটা স্টেপের মধ্যে বেশ কিছু অ্যাক্টিভিটি হয়, সেগুলো নিয়ে কথা বলবো। এর মধ্য থেকে অ্যাকচুয়ালি আমরা বুঝে যাব যে কোন কোন ক্ষেত্রে কেন একটা পেপার রিজেক্ট হতে পারে। তো চলেন শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান মিনস হচ্ছে যে ইনিশিয়াল স্ক্রিনিং, অর্থাৎ আপনি যখন একটা রিসার্চ পেপার কোন একটা জার্নালে সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার পেপারটা চলে যাবে এডিটোরিয়াল বোর্ডের কাছে। অর্থাৎ একটা জার্নালের এডিটোরিয়াল বোর্ড আপনার পেপারটাকে রিসিভ করবে। ওকে, তো রিসিভ করার পর মেইন কাজ হচ্ছে পেপারটাকে স্ক্রিনিং করা, যেটাকে আমরা বলছি দেখেন ইনিশিয়াল স্ক্রিনিং, আই মিন টেস্ট। ওকে, তো এইটা যে হয়, এই ক্ষেত্রে কি হতে পারে, আপনার পেপার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আন্ডার রিভিউতে পাঠাবে, অথবা আপনার পেপারটা ফার্স্ট স্ক্রিনিং এ কিন্তু রিজেকশন হতে পারে। এইটাই হচ্ছে মূলত স্টেপ ওয়ান। স্টেপ 1 তাহলে কি হচ্ছে, ইনিশিয়াল স্ক্রিনিং, আই মিন ডেস্ক রিজেকশন বাই এডিটর। ওকে, এখন কথা হচ্ছে এডিটর আপনার পেপারটাকে কেন রিজেক্ট করলো। বেশ কিছু কারণ আছে, চলেন আমরা এক এক করে দেখার চেষ্টা করি। প্রথমে দেখেন, বিফোর পিয়ার রিভিউ দি এডিটর চেক ইফ দি পেপার মিটস দি জার্নাল বেসিক রিকোয়ারমেন্ট। অর্থাৎ আপনি পেপারটা যখন সাবমিট করবেন, ওই পেপারটা যদি জার্নালের যে বেসিক যে রিকোয়ারমেন্ট আছে এইটার সাথে যদি মিট না করে, পেপার রিজেক্ট হবে, 1 নাম্বার। ওকে, সেকেন্ড, এটাকে আরেকটু যদি সুন্দর করে বলি, যেমন আউট অফ স্কোপ। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা পেপার যখন আপনি সাবমিট করেন, পেপারের জন্য কিন্তু আলাদা একটা স্কোপ থাকে। অর্থাৎ আপনি চাইলেই সব পেপার সব ধরনের জার্নালে কিন্তু সাবমিট করতে পারবেন না। লাইক আপনি কাজ করেছেন ক্যান্সার নিয়ে, দ্যাট মিনস আপনাকে ক্যান্সার রিলেভেন্ট জার্নালগুলোতে পেপার সাবমিট করতে হবে। ওকে, এখন আপনি যদি ক্যান্সার রিলেভেন্ট কোন একটা জার্নালে পেপার সাবমিট না করে, এটা হচ্ছে নিউরোসায়েন্স বা ফাইটোমেডিসিন, বা হচ্ছে এটা হতে পারে প্লান্ট রিলেভেন্ট বা কোনো ডিজিজ, এই ধরনের কোনো জার্নালে যদি পেপার সাবমিট করেন তাহলে কিন্তু পেপার রিজেক্ট হতে পারে বা হবে। কেন হবে? কারণ তাদের স্কোপটা কিন্তু ম্যাচ করেনি। এটাই হচ্ছে মূলত আউট অফ স্কোপ। ওকে, দ্যাট মিনস দি টপিক ডাজ নট অ্যালাইন উইথ দি জার্নালস ফোকাস, অর্থাৎ জার্নালসের যে ফোকাস আছে ওইটার সাথে অ্যালাইন করেনি। সেকেন্ড হচ্ছে ল্যাক অফ নোবেলিটি। ওকে, অর্থাৎ আপনার রিসার্চ পেপারের মধ্যে যদি নতুন কোনো ফাইন্ডিং না থাকে, ইনসাইট না থাকে, সেক্ষেত্রে আপনার পেপার কিন্তু রিজেক্ট হবে। 3 নম্বর কারণ হচ্ছে পুর ল্যাঙ্গুয়েজ বা গ্রামার। অর্থাৎ আপনার যে ম্যানুস্ক্রিপ্ট আছে বা রিসার্চ পেপার আছে, এটা যদি পড়তে খুব কঠিন হয়, বা ধরেন যে এটা মানে পড়তে গেলে অনেকে অ্যাকচুয়ালি বুঝে না, বা ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি কঠিন, তো এইসব ক্ষেত্রে পেপারটা কিন্তু রিজেক্ট হতে পারে। বা যদি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু একদম শুরুতেই এডিটোরিয়াল বোর্ড আপনার পেপারটাকে রিজেক্ট করে দিতে পারে। এরপর আরেকটা কারণ হচ্ছে ইমপ্রপার ফরম্যাটিং। অর্থাৎ আমরা জানি যখন আপনি একটা পেপার কোন একটা জার্নালে সাবমিট করেন, সেক্ষেত্রে জার্নালের বেশ কিছু গাইডলাইন আছে, সেগুলো ফলো করে কিন্তু তাকে
ফরম্যাটিং করে দেন সাবমিট করতে হয়। কিন্তু আপনি যদি ওই জার্নালের মতন সাবমিট না করেন, ওই জার্নালের যে ফরম্যাট আছে ওটাকে ফলো না করেন, তাদের গাইডলাইনটা ফলো না করেন, সেক্ষেত্রে কিন্তু পেপার রিজেক্ট হতে পারে। যেমন এমডিপিআই তাদের নিজস্ব একটা ফরম্যাট আছে এবং প্রত্যেকটা জার্নালের রেফারেন্স স্টাইলটাও ভিন্ন। তো সেক্ষেত্রে আপনাকে টেক্সট এবং রেফারেন্স এই দুইটাকে ওই জার্নালের মতো করে দেন সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু পেপার রিজেক্ট হতে পারে। এরপর আরেকটা যেটা মেজর কারণ সেটা হচ্ছে প্লাগারিজম। প্লাগারিজম মানে কি? প্লাগারিজম মিনস হচ্ছে যখন কোনো একটা জায়গা থেকে আপনি কন্টেন্ট নেবেন, ইনফরমেশন নেবেন, তখন ওইটাকে নিজের মতো করে চেঞ্জ করে লেখা। যদি না করেন তাহলে প্লাগারিজমটা ধরা পড়ে। প্লাগারিজমটা মানে হচ্ছে কপি করা, ওকে, বা কোনো একটা জায়গা থেকে কোনো কিছু চুরি করলেন বা নিলেন, তো সেক্ষেত্রে আপনি সরাসরি নিতে পারবেন না, ওই কন্টেন্টটাকে আপনাকে চেঞ্জ করে রিরাইট করে নিতে হবে। ইভেন ওই জায়গার রেফারেন্স আপনাকে ইউজ করতে হবে, আই মিন সাইটেশন ইউজ করতে হবে। ওকে, তো এই যে প্লাগারিজমটা যদি অনেক বেশি হাই হয় বা এটা যদি একটা কপিড কন্টেন্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার রিসার্চ পেপারটা রিজেক্ট হতে পারে। এরপর আরেকটা কারণ এটা হতে পারে যে ইনকমপ্লিট সাবমিশন, অর্থাৎ আমরা জানি যখন একটা রিসার্চ পেপার সাবমিট করা হয় কোনো একটা জার্নালে, তখন দেখা যায় কি বেশ কিছু ফাইল কিন্তু সাবমিট করতে হয়। যেমন একটা থাকে মেইন ম্যানুস্ক্রিপ্ট, এরপর ফিগার মিসিং, ফিগারের জন্য একটা থাকে, অনেক সময় রেফারেন্সের জন্য একটা থাকে, এরপর অথর ইনফরমেশনের জন্য একটা থাকে, এরকম বেশ কিছু ফাইল কিন্তু সাবমিট করতে হয়। অনেক সময় দেখা যায় গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টের জন্য আলাদা একটা ফাইল আপলোড করতে হয়। ওকে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফাইল প্রপারলি সাবমিট করতে হবে। যদি কোনোটা সাবমিশন না হয় সেক্ষেত্রে কিন্তু পেপার রিজেক্ট হতে পারে। তার মানে আমরা এখানে কি কি শিখলাম? আমরা বেশ অনেকগুলো জিনিস জানলাম বা শিখলাম যে এই সকল কারণে কিন্তু পেপার রিজেক্ট হতে পারে। ওকে, আর এটা হচ্ছে স্টেপ 1, অর্থাৎ যখন একটা পেপার আপনি সাবমিট করবেন, মানে এই পেপারটা এডিটোরিয়াল বোর্ডের কাছে মাত্র পৌঁছেছে, তখন এডিটোরিয়াল বোর্ড এই প্রত্যেকটা বিষয়টাকে ইভালুয়েশন করবে, দেখবে যদি ঠিক থাকে দেন তার স্টেপ 2 তে যাবে। আদারওয়াইজ এগুলোর মধ্যে যদি কোনো একটাতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার পেপারটা কিন্তু রিজেক্ট হতে পারে। ওকে, আসুন এখন আমরা স্টেপ 2 তে যাই। তো ধরে নিচ্ছে আপনার পেপার এটা স্টেপ 1 পাস করেছে, আপনার এই ধরনের কোনো সমস্যা হয়নি, তাহলে এখন যেতে হবে স্টেপ 2। স্টেপ 2 মানে হচ্ছে পিয়ার রিভিউ স্টেজ। ওকে, অর্থাৎ আপনার পেপারটা স্টেপ 1 পাস করেছে, এখন আপনার পেপার যেটা আছে এই রিসার্চ পেপারটাকে বিভিন্ন যে রিভিউয়ার আছে তাদের কাছে পাঠাবে। ওকে, তো ধরে নিচ্ছি তারা হচ্ছে বিভিন্ন যে রিভিউয়ারদের কাছে পাঠিয়েছে, এরপর রিভিউয়াররা বেশ কিছু কমেন্ট কিন্তু দিবেন, তাই না? তো দেখেন স্টেপ 2 তে অ্যাকচুয়ালি কি ঘটে। স্টেপ 2 এটা হচ্ছে ইফ দি পেপার পাস দ্য ইনিশিয়াল স্ক্রিনিং, অর্থাৎ ধরে নিচ্ছে আপনার পেপারটা ইনিশিয়ালি পাস করেছে, এরপর ইট ইজ সেন্ট টু দ্য রিভিউয়ার ফর ডিটেল ইভালুয়েশন। দ্যাট মিনস এই ক্ষেত্রে এসে আপনার যে রিসার্চ পেপার আছে এটাকে রিভিউয়ারদের কাছে পাঠানো হয়েছে। এরপর রিভিউয়ার আপনার পেপারটাকে ইভালুয়েশন করবে, ইভালুয়েশন করে আপনার পেপারে কোন কোন জায়গায় প্রবলেম আছে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে, দেন হচ্ছে সেগুলো কমেন্ট করে এডিটোরিয়াল যে বোর্ড আছে তাদের কাছে পাঠিয়ে দিবে। তো এই হচ্ছে ঘটনাটা এখানে ঘটে। তো দেখি এখানে কি কি ঘটে আসলে। দেখেন উইথ রিসার্চ কোশ্চেন, অর্থাৎ আপনি যে রিসার্চ পেপারটা সাবমিট করেছেন এখানে যদি আপনার রিসার্চ কোশ্চেনটা যদি অনেক বেশি উইক হয় বা যদি এখানে যে হাইপোথিসিস বা প্রবলেম আছে এটা যদি অনেক বেশি দুর্বল হয় বা ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে রিভিউয়ার আপনার পেপারটাকে রিজেক্ট করে দিতে পারেন। তো প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে এডিটর যে আছে তারা হচ্ছে আপনার পেপারটাকে রিজেক্ট করবে। আর এখন যেটাতে আছে, এখন যেহেতু এডিটোরিয়াল তারা পেপারটাকে পাস করে দিয়েছে পরবর্তী ধাপের জন্য, এখন রিভিউয়ার যারা আছে তারা পেপারটাকে রিভিউ করছে। এই পর্যায়ে এসে দেখেন যে এই যে
রিভিউয়ার আপনাদের যে পেপারটা আছে এটাকে খুব সুন্দর করে রিভিউ করছে। রিভিউ করার পর তারা এখানে যদি দেখে যে ল্যাক অফ ক্লিয়ার, অর্থাৎ এখানে ক্লিয়ারিটি নাই, ক্লারিফিকেশন নাই, এরপর প্রবলেম, এখানে ফোকাস করা হয়নি, বা হাইপোথিসিসটা অনেক বেশি দুর্বল, রিসার্চ কোশ্চেনটা অনেক বেশি দুর্বল, তখন কিন্তু পেপার তারা রিজেক্ট করতে পারে। এক। 2 নম্বর, যদি আপনার অ্যাডিকুয়েট লিটারেচার রিভিউ, যথেষ্ট পরিমাণ লিটারেচার রিভিউ না হয়, সেক্ষেত্রেও কিন্তু রিজেকশন হতে পারে। সেক্ষেত্রে দেখেন যে আমরা কি করি, যখন একটা রিসার্চ পেপার লিখি, লেখার সময় রিসেন্ট যে পেপারগুলো পাবলিশ হয়েছে আমার এই টপিকের ওপর, বা এই রিলেভেন্ট যতগুলো স্টাডি আছে এগুলোকে সাইট করতে হবে, এই জায়গা থেকে হচ্ছে ইনফরমেশন নিতে হয়, বা এগুলো হচ্ছে স্টাডি করতে হয়। ওকে, তো এটা যদি যথেষ্ট না হয় বা সাফিসিয়েন্ট অ্যামাউন্টস না হয়, সেক্ষেত্রেও কিন্তু পেপারটা রিজেকশন হতে পারে। 3 নাম্বার দেখেন পুয়ার ম্যাথোডোলজি, অর্থাৎ আপনি যে বিষয়টার উপর গবেষণাটা করেছেন বা রিসার্চ করেছেন, এই গবেষণার ম্যাথোডোলজির মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, কোনো প্রবলেম থাকে, কোনো ভুল থাকে, এটা হতে পারে এক্সপেরিমেন্টাল ডিজাইন, এটা হতে পারে স্যাম্পলিং, ওকে, স্যাম্পলিং ইস্যু হতে পারে, বা ইনসাফিসিয়েন্ট ডিটেল, যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ মেথড রিলেভেন্ট যদি কোনো ভুল থাকে বা এটা যদি দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিসার্চ পেপারটা রিজেক্ট হতে পারে। এরপর রিজেকশন হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইনসাফিসিয়েন্ট ডাটা অর অ্যানালাইসিস। তো এই ক্ষেত্রে দেখা যায় যে রিভিউয়ার আছে তারা এই বিষয়গুলো খুব ভালো মতো লক্ষ্য করে যে আপনার ইনসাফিসিয়েন্ট ডাটা অর অ্যানালাইসিস এই জিনিসটা আছে কিনা। তো তারা দেখে যে আপনার কনক্লুশন ঠিক আছে কিনা, এরপর আপনি যে ডাটাগুলো দিয়েছেন ডাটাগুলো যথেষ্ট কিনা, বা এটা অ্যানালাইসিস ঠিক মতো করেছেন কিনা, বা এই ক্ষেত্রে কোনো ভুল আছে কিনা, বা এটার অ্যাকুরেসি ঠিক আছে কিনা। এগুলো যদি ঠিক না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেপারটা রিজেক্ট হতে পারে। তো এগুলো ঠিক না থাকলে দেখা যাবে যে রিভিউয়ার তারা এখানে বলে দিয়েছে আপনার এটার মধ্যে প্রবলেম আছে, ওকে, তখন সরাসরি ওই রিভিউয়ার তারাও পেপারটা রিজেক্ট করতে পারে। তাদের রিজেক্ট করে দেওয়া মানে হচ্ছে তারা কমেন্টের মধ্যে দিয়ে দিবে যে আমি সাজেশন করছি না, পেপারটা হচ্ছে ফার্দার ইভালুয়েশনে যাক, আমি পেপারটাকে রিজেক্ট করে দিচ্ছি। তো এটা তারা বলে দেয় রিভিউয়ার কমেন্টের মধ্যে, ওকে। পরে ওই কমেন্টটা যখন নাকি এডিটোরিয়াল বোর্ডের কাছে আসে, তখন এডিটোরিয়াল বোর্ড ফাইনালি এটাকে রিজেক্ট করে দেয় পেপারটাকে। এরপর আরেকটা কারণ দেখেন এখানে আনক্লিয়ার অর আনসাপোর্টেড রেজাল্ট, অর্থাৎ আপনার যে রেজাল্ট যেটা আছে এটা যদি আনক্লিয়ার থাকে, অস্পষ্ট থাকে, বা এটা যদি ইনকনসিস্টেন্ট থাকে, বা ভালোভাবে যদি ব্যাখ্যা করা না হয়, সেক্ষেত্রেও কিন্তু পেপারটা রিজেক্ট হতে পারে। ধরেন আপনি খুব কষ্ট করে একটা গবেষণাটা করেছেন, তো এই গবেষণা করেছেন যখন, তখন কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্ট ছিল আপনার পেপারের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে রেজাল্ট। তো এই রেজাল্টের মধ্যে যদি ভুল হয়, বা এটা যদি ক্লিয়ার না থাকে, বা ভালোভাবে যদি এটা আপনি বোঝাতে না পারেন, সেক্ষেত্রে তো পেপার তো রিজেক্ট হয়েই যাবে, তাই না? তো এই বিষয়টাকে হচ্ছে একটু খেয়াল রাখা, আদারওয়াইজ এই কারণে পেপার রিজেক্ট হয়। এরপর হচ্ছে ওভার ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট, তার মানে আপনার যে কনক্লুশন আছে এটাকে যদি আপনি যথেষ্ট পরিমাণ ডাটা দিয়ে প্রমাণ করতে না পারেন, অথবা আপনি যদি রেজাল্টটাকে যদি ওভার ইন্টারপ্রিটেশন করেন, সেক্ষেত্রেও পেপারটা রিজেক্ট হতে পারে। এরপর ল্যাক অফ অরিজিনালিটি, এটার মানে কি, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় গবেষণা করি বা কোন একটা রিসার্চের কাজ শুরু করি, কিন্তু আমাদের অরিজিনালিটি থাকে না। দেখা যায় এই বিষয়ের উপর অন্য আরেকজন একটা পেপার পাবলিশ করেছে, তখন আপনি যদি তার ওই কাজটাকে শুধু রেপ্লিকেট করেন, কপি করে নিজে একটা গবেষণা করে পাবলিশ করতে চান, সেক্ষেত্রে খুব সম্ভাবনা আছে আপনার গবেষণার পত্রটা রিজেকশন হবে। কেন হবে? খুবই সিম্পল, কারণ আপনি যে কাজটা পাবলিশ করতে চাচ্ছেন এটা অলরেডি পাবলিশ করে ফেলেছে অন্য কেউ, রাইট? তো সেক্ষেত্রে আপনি চাইলে তো এটা করতে পারেন না, কারণ এটা তো আসলে এক ধরনের রেপ্লিকেট করা হলো, কপি করা হলো অন্যের কাজকে, এটা করা যাবে না। অর্থাৎ আপনার কাজের মধ্যে যদি কোনো অরিজিনালিটি না থাকে, ইউনিকনেস না থাকে, সেক্ষেত্রে আপনার গবেষণা পত্রটি রিজেকশন হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, নতুন কোনো ভ্যালু অ্যাড করতে পারেন, বাট আপনি যদি উইদাউট অ্যাডিং নিউ ভ্যালু কোনো একটা গবেষণা পত্র পাবলিশ করতে চান, জাস্ট কপি পেস্ট অর রেপ্লিকেট করে, সেক্ষেত্রে খুব সম্ভাবনা আপনার গবেষণা পত্রটি রিজেকশন হবে। এরপর এই স্টেপে আপনার পেপারটি রিজেকশন আরেকটা কারণ হচ্ছে ইথিক্যাল কনসার্ন। ওকে, যদি কোনো ইথিক্যাল কনসার্ন মেনটেন না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেপারটা রিজেকশন হতে পারে। তার মানে আমরা যদি একটু দেখি যে
স্টেপ 1 কি ছিল, শুধুমাত্র ইনিশিয়াল স্ক্রিনিং করা ছিল, অর্থাৎ এডিটোরিয়াল বোর্ড আপনার পেপারটি ইভালুয়েশন করেছে, দেন তারা এই সকল কারণের উপর ভিত্তি করে আপনার পেপারটাকে রিজেকশন করে দিয়েছে। ওকে, তো 2 নম্বর স্টেজে আপনি যখন আপনার পেপারটা আসবে তখন এই যে কতগুলি আমি কারণ বলেছি, এই সকল কারণের উপর ভিত্তি করে আপনার পেপারটা রিজেকশন হতে পারে। এখন আমরা আসি 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপে হচ্ছে এডিটোরিয়াল ডিসিশন বেসড অন রিভিউ, অর্থাৎ এই যে রিভিউ, তারা তো রিভিউয়ার যারা আছে তারা তো আপনার পেপারটাকে রিভিউ করেছে, রিভিউ করে বেশ কিছু কমেন্ট দিয়েছে। ওকে, তো এই কমেন্টগুলো তারা পাঠিয়েছে কোথায়, এডিটরের কাছে পাঠিয়েছে। তখন এডিটর ওই যে রিভিউয়ারের কমেন্টের উপর ভিত্তি করে তারা কিন্তু পেপারটাকে রিজেকশন করে দিতে পারে, তাই না? হয় অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। তো কোন কোন ক্ষেত্রে পেপারটা রিজেক্ট করে, চলেন আমরা এটা একটু দেখি। এবার দেখেন, the editor decides whether to accept request revisions or reject based on reviewer feedback. I mean, রিভিউয়ার যে ফিডব্যাক দিয়েছে এটার উপর ভিত্তি করে আপনার পেপারটা অ্যাকসেপ্ট হবে অথবা রিজেক্ট হবে। তো ধরে নিচ্ছি যে আপনি প্রথম স্ক্রিনিং পাস করেছেন, যদি পাস না করেন, এই সকল যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো পেপার রিজেক্ট হবে। এক সেকেন্ড স্টেপ 2তে এই যে এখানে আমরা অনেকগুলো কারণ বলেছি, এই সকল কারণ যদি আপনার মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনার পেপারটা পরবর্তী ধাপে চলে যাবে, আদারওয়াইজ পেপারটা এই ক্ষেত্রে এসে রিজেক্ট হয়ে যাবে এই সকল কারণের কারণে। ওকে, 3 নাম্বার দেখি কোন কোন কারণে পেপার রিজেক্ট হতে পারে। প্রথম হচ্ছে নেগেটিভ রিভিউয়ার কমেন্ট, অর্থাৎ কোনো একজন রিভিউয়ার যদি আপনার পেপারটাকে নিয়ে অনেক বেশি সমালোচনা করে, অনেক নেগেটিভ ফিডব্যাক দেয়, সেক্ষেত্রে আপনার পেপারটা কিন্তু রিজেক্ট হতে পারে। অর্থাৎ স্ট্রং ক্রিটিসিজম করলো বা কনসিস্টেন্ট নেগেটিভ ফিডব্যাক দিল, সেক্ষেত্রে আপনার পেপারটি রিজেক্ট হতে পারে। এরপর আপনার পেপার রিজেকশন হওয়ার আরেকটা কারণ হচ্ছে লো ইম্প্যাক্ট, অর্থাৎ আপনি যে রিসার্চ বা গবেষণাটা করেছেন এটার কোনো ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি নেই, কোনো সিগনিফিকেন্স নাই। ওকে, তো সেক্ষেত্রে আপনার পেপারটা কিন্তু রিজেক্ট হতে পারে। 3 নম্বর হচ্ছে আনরেসপন্সিভ রিভিশন, অর্থাৎ রিভিউয়ার আপনাকে 10টা প্রশ্ন করেছে, 10টা জায়গা ঠিক করতে বলেছে, কিন্তু আপনি ওই জায়গা থেকে 5টা করেন বা 6টা করেন বা 7টা করেন, বাকি 3টা 4টা এগুলি করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার পেপারটা রিজেকশন হতে পারে। ওকে, তখন এডিটর দেখবে কি যে রিভিউয়ার তারা আপনাকে প্রায় 10টা জিনিস কারেকশন করতে বলেছে বা 10টার জিনিসটাকে ঠিক করতে বলেছে, কিন্তু আপনি 10টা ঠিক করেননি, আপনি ওই জায়গা থেকে 7টা ঠিক করছেন, বাকি 3টা করেননি, ওইভাবে রেখে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনার পেপারটা কিন্তু রিজেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এরপর পুয়ার কোয়ালিটি অফ রিভিশন, অর্থাৎ রিভিশনটা আপনি করলেন ঠিকই, কিন্তু অনেক ঘষা মাজা করে খুব সুন্দর করে করলেন না বা সুন্দর করে করতে পারলেন না, বা দেখা গেল যে আপনি রিভিশনটা করার পর ওইখানে কিছু গ্যাপ আছে, মিস্টেক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার পেপারটা রিজেকশন হতে পারে। এরপর রিডান্ডেন্সি, দ্যাট মিনস মানে হচ্ছে রিপিটেশন। ওকে, তো দেখা গেল যে আপনি যে বিষয়টার উপর গবেষণা করে পেপার পাবলিশ করেছেন, ঠিক এই বিষয়ের উপরে আপনি প্রিভিয়াসলিও কোনো একটা গবেষণা করেছেন, তো জাস্ট ওইটাকে একটু চেঞ্জ করে নতুন একটা পেপার আপনি যখন পাবলিশ করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ওই যেটাকে বলে কি সেলফ কপি, ওকে, অর্থাৎ নিজেকে নিজে কপি করা, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পেপারটা রিজেকশন হতে পারে, অর্থাৎ এখানে রিপিটেশনটা চলে আসে। তো এখানে আমরা কি দেখতে পারলাম, প্রথম হচ্ছে দেখেন এখানে আমি আবার একটু নিয়ে আসছি, প্রথম হচ্ছে এডিটরের কাছে আপনার পেপারটা যাবে, এডিটর এই বিষয়গুলো ইভালুয়েশন করবে, করার পর এগুলো যদি সব ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আপনার পেপারটা রিজেকশন হয়ে যাবে। ওকে, এরপর ধরে নিচ্ছে ওগুলা খুব ভালো মতো আপনি করেছেন, এরপর রিভিউয়ারদের কাছে পেপারটা পাঠিয়ে দেবে, রিভিউয়ারদের কাছে পেপারটা পাঠানোর পর রিভিউয়ার তারা এই সব বিষয় এরকম আর অনেকগুলো বিষয় তারা দেখবে, দেখার পর এগুলো যদি কোনো ঠিকঠাক না থাকে তাহলে তার পেপার রিজেকশন দিবে, আর যদি ঠিকঠাক থাকে তাহলে তো আপনার পেপারটা কিছু কমেন্ট দিয়ে এডিটরের কাছে পাঠিয়ে দেবে। এরপর এই ক্ষেত্রে এসে এডিটর যখন নাকি দেখবে যে রিভিউয়ার এই কমেন্ট দিয়েছে, তখন দেখবে তাদের কমেন্টগুলি কেমন, তাদের কমেন্ট এটা কি কোনো নেগেটিভ কমেন্ট দিয়েছে, নাকি আপনি তারা যে প্রশ্নগুলো করছেন এগুলো কি ঠিক মতো আপনি রেসপন্স করেন নাই, বা আপনার পেপারের মধ্যে কিন্তু কোনো কোয়ালিটি গ্যাপ আছে, বা লো ইম্প্যাক্ট আপনার পেপার, নাকি রিপিটেশন হচ্ছে, এইসব বিষয়গুলি চেক করবে। যদি দেখি এগুলোর কোনো একটা আছে সেক্ষেত্রে পেপারটা রিজেক্ট হয়ে যাবে, বা এডিটোরিয়াল বোর্ড পেপারটাকে অ্যাকসেপ্ট করবে না, বরং রিজেক্ট করে দেবে। ওকে, এরপর
ফাইনালি হচ্ছে বেশ কিছু এক্সটার্নাল কারণ থাকে পেপার রিজেকশন হওয়ার জন্য। যেমন ধরেন যে আপনি যে জার্নাল পেপারটা সাবমিট করেছেন, ওই জার্নালটা অনেক বেশি হাই কম্পিটিশন আছে, অর্থাৎ একদম টপ জার্নাল। ওকে, তো এখানে যখন আপনি পেপার সাবমিট করলেন, আপনি যে পেপার সাবমিট করলেন এর থেকে বেটার কিছু পেপার তারা অলরেডি পেয়েছে, অন্য অথর আছে তারা এর থেকে ভালো কিছু পেপার তারা সাবমিট করেছে, তখন কিন্তু তারা আপনার পেপারটাকে কনসিডার করবে না, আপনার পেপারটা তারা রিজেক্ট করে দিতে পারে। এরপর স্পেস লিমিটেশন। স্পেস লিমিটেশনটা কি? অর্থাৎ একটা জার্নাল তাদের একটা লিমিটেড স্পেস থাকে ফর নিউ পাবলিকেশন, নতুন পাবলিকেশনের জন্য। এখন যদি তাদের ভলিউমটা একদম পরিপূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু আর চাইলেও পেপারটা নিতে পারবে না, সেক্ষেত্রে পেপারটা তারা রিজেক্ট করে দিতে পারে। এরপর আপনার প্রায়োরিটি, আই মিন এডিটোরিয়াল যে প্রায়োরিটি আছে এটার উপর। যেমন বর্তমানে একটা হট টপিক চলছে বা যেটা অনেক বেশি ট্রেন্ডিং এ আছে, এই বিষয়টার উপরে যদি লেখেন সেক্ষেত্রে তারা এটাকে প্রায়োরিটি দিবে। আর যদি একটু অফ টপিক হয় তাহলে কিন্তু আপনাকে ওই পরিমাণ প্রায়োরিটি দিবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার পেপারটা রিজেক্ট হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যখন নাকি কোভিড-19 ছিল, আই মিন করোনা ভাইরাস ছিল, তখন কিন্তু আপনার করোনা ভাইরাস নিয়ে যারা গবেষণা করেছে বা কোনো রিসার্চ পেপার সাবমিট করেছে, তখন এই রিলেভেন্ট অনেক পেপার তারা কিন্তু পাবলিশ করছে। তখন কিন্তু আপনি অন্য কোনো ভাইরাস নিয়ে যদি পেপার এক্ষেত্রে সাবমিট করতেন, এটা ওই পরিমাণ কিন্তু অ্যাকসেপ্ট হতো না বা এটা পাবলিকেশন হতো না, তাই না? কারণ তখনকার হট টপিক ছিল কোভিড-19, আই মিন করোনা ভাইরাস। তো সেক্ষেত্রে হট টপিক যেটা আছে, যেটা ট্রেন্ডিং এ থাকে, ওই রেলিভেন্ট যদি কোনো টপিক সাবমিট করা হয় সেক্ষেত্রে ওইটাকে প্রায়োরিটি দেওয়া হয়, আর যেটা একটু অফ টপিক এটাকে একটু কম প্রায়োরিটি দেওয়া হয়। এইটার কারণে কিন্তু পেপার রিজেক্ট হতে পারে। তো এটা ছিল আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর। ওকে, তার মানে আমরা আজকে পুরো যে বিশাল বড় একটা লেকচার ছিল, এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম কোন কোন কারণে এক্স্যাক্টলি আপনার পেপারটা রিজেক্ট হতে পারে। এছাড়াও অনেক কারণ থাকতে পারে। তো প্রথম আবার যদি একটু রিভিউ করি, প্রথম এক নাম্বার কারণ ছিল হচ্ছে স্ক্রিনিং করবে একদম ইনিশিয়ালি। ওকে, যদি আপনার পেপারে এই ধরনের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে পেপারটা ডেস্ক রিজেক্ট হয়ে যাবে বাই এডিটর দ্বারা। এরপর যদি পেপারটা আন্ডার রিভিউতে যায়, আন্ডার রিভিউতে যাওয়ার পর যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার পেপারটা রিজেক্ট হবে। এরপর 3 নাম্বার স্টেপে যদি বলি, যদি রিভিউয়ার ঠিক মতো ফিডব্যাক না দেয় বা তারা যদি নেগেটিভ কমেন্ট করে, সেক্ষেত্রে এই সকল কারণগুলো যদি থাকে আপনার পেপারটা হচ্ছে রিজেকশন হতে পারে। এরপর ফাইনালি বেশ কিছু এক্সটার্নাল কারণ থাকে, এই কারণে কিন্তু আপনার পেপারটা রিজেকশন হতে পারে। ওকে, তো এখন আপনারা কি করবেন? আপনারা চেষ্টা করবেন এই প্রত্যেকটা কারণটাকে অ্যাভয়েড করার জন্য। যদি অ্যাভয়েড করতে পারে, ইনশাল্লাহ আপনার পেপার কিন্তু রিজেক্ট হবে না। খুব ভালো একটা জার্নালে পেপার কিন্তু পাবলিশ সম্ভব। আর এই পুরো জিনিসটাকে আমরা যদি এখানে একটু সামারি করে লিখি, প্রথমটা হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং হবে, এরপর পিয়ার রিভিউ হবে, এরপর এডিটোরিয়াল ডিসিশন হবে, এরপর এক্সটার্নাল ফ্যাক্টরস হবে। আর এখানে রিজেকশন রিজনটা যদি বলি, তো এটা এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন কারণে আপনার গবেষণা পত্রটি রিজেকশন হতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।